প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম, জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। দুর্গাপুর ধর্ষণ কাণ্ডের 5 অভিযুক্তকে চিনে নিন, কেউ নিরাপত্তারক্ষী, কেউ আবার দিনমজুর। বিহারে ভোটে বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ, 71 আসনে নাম ঘোষণা। মেরে ফেলেছি প্রেমিকাকে কুপিয়ে খুনের পর ভরা রাস্তায় উল্লাস, তরুণের কীর্তিতে শিউরে উঠলেন সকলে। ধনতেরাসের আগেই সোনার দামে বড় চমক, রেকর্ড দাম নিয়ে যা জানালো বিশেষজ্ঞ মহল। বাংলায় শুরু হচ্ছে নতুন ব্যবস্থা, পথ দুর্ঘটনায় আহত হলে মিলবে ক্যাশলেস চিকিৎসা। আদর করার ওসিলায় 18 দিনের শিশুকে নিয়ে দৌড়, হুলস্থুল বর্ধমান মেডিকেল কলেজে গেলেন পুলিশ কর্তারা। বর্ষা বিদায়ের ইঙ্গিত মিললেও ফের নিম্নচাপের চোখ রাখানি, কালী পুজোয় কি ভাসতে পারে রাজ্য। দুর্গাপুরে নির্যাতন কাণ্ডের দিন কি করেছিলেন তার সহপাঠী, কে ফোন করে ডাকে তাকে, এবার আসছে বিস্তারিত খবরে। বিহারের বিধানসভা নির্বাচনের আগে মঙ্গলবার বিজেপি ঘোষণা করলো তাদের প্রথম প্রার্থী তালিকা। মোট 71টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, যদিও 30টি আসনের নাম এখনো পর্যন্ত প্রকাশ হয়নি। প্রকাশিত তালিকা অনুযায়ী উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী তারাপুর কেন্দ্র থেকে, বিজয় কুমার সিনহা লক্ষ্মীসরাই কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন। রাজ্যমন্ত্রী নীতিন নবীন প্রতিদ্বন্দ্বিতা করবেন বাঙ্কিপুর থেকে, আর প্রাক্তন উপমুখ্যমন্ত্রী রেণু দেবী লড়বেন বেতিয়া কেন্দ্র থেকে। পাশাপাশি রাজ্যের মন্ত্রী মঙ্গল পাণ্ডে সিওয়ান থেকে প্রার্থী হবেন বলে জানা গেছে। গত রবিবার এনডিএ জোটের পক্ষ থেকে আসন বন্টনের রূপরেখা ঘোষণা করা হয়েছে। সেই অনুযায়ী বিজেপি ও জেডিইউ 101টি আসনে লড়বে। লোক জনশক্তি পার্টি পাবে 29টি আসন, আর রাষ্ট্রীয় লোক মোর্চা, আরএলএম ও হিন্দুস্তানি আওয়াম মোর্চা প্রত্যেকে 6টি করে আসনে প্রার্থী দেবে। এই ঘোষণার পর হিন্দুস্তানি আওয়াম মোর্চা প্রধান জিতেন রাম মাঞ্ঝি ফের জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতি তার অটল আনুগত্য। এক স্যান্ডেলে তিনি লিখেছেন, আমি এখন পাটনা যাচ্ছি, তবে আবারও বলি আমি জিতেন রাম মাঞ্ঝি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পাশে থাকব। তিনি আরো বলেন, নীতিশ ও মোদীজির নেতৃত্বে বিহারে সমৃদ্ধি আসবেই। বিজেপির বিহার রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল সোমবার সংবাদ মাধ্যমে বলেন, এনডিএ জোট একক সুরে ঐকমত্যে পৌঁছেছে। আমরা শুরু থেকেই বলছিলাম পঞ্চপাণ্ডব ঐক্যবদ্ধভাবে নির্বাচনে লড়ব, আসন বন্টন ঘোষণা করেছি, এবার প্রার্থী তালিকা প্রকাশ শুরু হয়েছে। আগামী 6 ও 11 নভেম্বর 2 দফায় বিহারে 243টি বিধানসভা আসনে ভোট হবে। ভোট গণনা হবে 14 নভেম্বর। এই নির্বাচনে মুখোমুখি হবে বিজেপি ও জেডিইউ নেতৃত্বাধীন এনডিএ জোট ও তেজস্বী যাদবের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। পথ দুর্ঘটনায় আহত হলেই আর চিকিৎসার খরচ নিয়ে দুশ্চিন্তা নয়। রাজ্য জুড়ে চালু হতে চলেছে নতুন ক্যাশলেস চিকিৎসা পরিষেবা। দুর্ঘটনার পর গোল্ডেন আওয়ারে অর্থাৎ প্রথম 1 ঘন্টায় দ্রুত চিকিৎসা শুরু করা গেলে অনেক সময় প্রাণ বাঁচানো সম্ভব, কিন্তু অনেক সময় চিকিৎসার খরচ জোগাড় করতে না পারায় বিলম্ব হয়। এবার সেই সমস্যায় স্থায়ী সমাধানের পথে সরকার। কিভাবে কাজ করবে এই পরিষেবা? কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে দুর্ঘটনায় জখম ব্যক্তিকে হাসপাতাল বা নার্সিং হোমে নিয়ে গেলে 24 ঘন্টার মধ্যে ক্যাশলেস চিকিৎসার সুবিধা মিলবে। এই খাতে সর্বাধিক 1.5 লক্ষ টাকা পর্যন্ত খরচ বহন করবে কেন্দ্রীয় প্রকল্প। অতিরিক্ত খরচ রোগীর দায়িত্বে থাকবে। এর জন্য রাজ্য জুড়ে বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোমের তালিকা তৈরি হচ্ছে। দুর্ঘটনার পর পুলিশ আহতকে নিকটবর্তী তালিকাভুক্ত হাসপাতালে ভর্তি করবে। চিকিৎসকেরা দেখেই ঠিক করবেন ভর্তি নেওয়া দরকার কিনা। যদি রোগীকে ভর্তি করা হয় তবে পেশেন্ট আইডি তৈরি করে তার সংশ্লিষ্ট থানায় পাঠানো হবে। থানার তরফে এফআইআর নম্বর ও অন্যান্য তথ্য যুক্ত করে তা কেন্দ্রীয় পোর্টালে আপলোড করা হবে। এরপর রোড সেফটি কমিটি সব তথ্য যাচাই করে অর্থ অনুমোদন দেবে। যদি দুর্ঘটনার এলাকায় তালিকাভুক্ত হাসপাতাল না থাকে তাহলে অন্য কোনো হাসপাতালে ভর্তি করালেও প্রকল্পের আওতায় 1.5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ মিটবে। শর্ত, কেন তালিকার বাইরে হাসপাতালে ভর্তি করানো হলো তার কারণ ও নথি আপলোড করতে হবে। এমনকি দুর্ঘটনাগ্রস্ত গাড়ির বীমা না থাকলেও বা মেয়াদ ফুরিয়ে গেলেও এই প্রকল্পের আওতায় অর্থ পাওয়া যাবে। জেলাওয়ারি কমিটি পর্যবেক্ষণ করবে হাসপাতাল বা নার্সিং হোম ঠিকমতো চিকিৎসা দিচ্ছে কিনা, কারো ভর্তি নেওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও ফিরিয়ে দেওয়া হচ্ছে কিনা তাও দেখা হবে। এর ফলে দুর্ঘটনার পর চিকিৎসা শুরু আর বিলম্ব হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যাবে বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা। মুখ্য সচিবের নেতৃত্বে ইতিমধ্যে পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে এই নিয়ে বৈঠক হয়েছে। শীঘ্রই চূড়ান্ত এসওপি তৈরি করে প্রকল্পটি রাজ্যে চালু করা হবে। দুর্গাপুর মেডিকেল কলেজের ছাত্রীকে ধর্ষণের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
নির্যাতিতা তরুণীর পাশাপাশি অভিযুক্তদের বয়ান নিয়েছে। ঘটনার পুনর্নির্মাণ করেছে পুলিশ। দুর্গাপুর মেডিকেল কলেজের ছাত্রীকে ধর্ষণের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নির্যাতিতা তরুণীর পাশাপাশি অভিযুক্তদের বয়ান নিয়েছে। ঘটনার পুনর্নির্মাণ করেছে পুলিশ। গণধর্ষণের অভিযোগে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রইল তাদের পরিচয়। ধৃতরা হলো শেখ রেয়াজউদ্দিন, অপু বাউরি, ফিরদৌস শেখ, নাসিরউদ্দিন শেখ, শফিক শেখ। বছর 31 বয়স। বাড়ি আইকিউ মেডিকেল কলেজ হাসপাতালের পাশে দুর্গাপুর বি জোনের বিজোরা ডাঙ্গাপাড়ায়। বছর কয়েক আগে ওই হাসপাতালেরই নিরাপত্তারক্ষীর কাজ করত রেজাউদ্দিন। পরিবারের সদস্যরা জানিয়েছে সে নিজের ইচ্ছেই কাজ ছেড়ে দিয়েছিল, এখন ঘুরে বেড়ায়। বছর 23 দুর্গাপুর মিশন হাসপাতালে কর্মী ছিল, জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্টের কাজ ছিল। ঘটনার দিন মর্নিং শিফটে কাজ করেছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এজেন্সির মাধ্যমে নিয়োগ করা হয়েছিল, অস্থায়ী কর্মী ছিল। বছর 21 বাড়ি বিজয়া ডাঙ্গাপাড়ায়। পরিবারের দাবি অপু দিনমজুরের কাজ করে। স্ত্রীর দাবি স্বামী রাতে বাড়িতেই ছিল, একই সঙ্গে ঘুমিয়েছিল। স্বামীকে ফাঁসানো হয়েছে। 23 বছরের ওই অভিযুক্ত দুর্গাপুর পুরসভার অস্থায়ী কর্মী। প্রতিবেশীরা জানিয়েছেন ধৃতির বাবা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী। বছর 30, তার পরিচয় বিশদই জানা যায়নি। সোমবার শফিককে গ্রেফতার করেছে পুলিশ। তাকে 9 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। গত কয়েক মাস ধরে সোনার দামে যে অস্থিরতা চলছে তা গ্রাহকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ক্রমাগত বেড়ে চলেছে হলুদ ধাতুর দাম, যা প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে। চলতি বছরের শুরু থেকে হিসাবে করলে গত 10 মাসে প্রতি 10 গ্রাম সোনার দাম প্রায় 39,000 টাকা বেড়েছে। এই ঊর্ধ্বমুখী প্রবণতা কবে কমবে সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে আমজনতার মনে। দীপাবলি এবং ধনতেরাস উৎসব আসন্ন, এই সময় সোনা কেনার একটা চল রয়েছে। এমন পরিস্থিতিতে একটি নতুন রিপোর্ট সামনে এসেছে, যেখানে উৎসবের দিনগুলোতে সোনার দাম ঠিক কত হতে পারে সেই পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের সাম্প্রতিক আপডেট অনুযায়ী সোনার দামে এই তেজিভাব বজায় থাকার সম্ভাবনা প্রবল। কমোডিটি মার্কেট এক্সপার্টদের মতে আসন্ন ধনতেরাসে সোনার দাম 1.3 লক্ষ টাকা প্রতি 10 গ্রাম পর্যন্ত ছুঁতে পারে। এখানে শেষ নয়, যদি বর্তমান বাজারে পরিস্থিতি বজায় থাকে তবে 2026 সালের শুরুতে সোনার দাম 1.5 লক্ষ টাকা পর্যন্ত পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ভেলিগর ব্রোকিং লিমিটেড এর গবেষণা বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অজিত মিশ্র জানিয়েছেন যে ধনতেরাসে সোনার দাম 1.5 লক্ষ টাকার স্তর অতিক্রম করার সম্ভাবনা নেই, তবে নিকট ভবিষ্যতে তা 1,26,000 থেকে 1,28,000 টাকা প্রতি 10 গ্রামের মধ্যে পৌঁছতে পারে। কেন বাড়ছে সোনার দাম? সোনার দামেরই লাগামছাড়া বৃদ্ধির পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংক এবং ইটিএফ এর মাধ্যমে সোনার বিপুল পরিমাণে কেনাকাটা চলছে, যা দাম বাড়াতে সাহায্য করছে। এছাড়া বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূ রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর জল্পনা সোনার দামকে প্রভাবিত করছে। মার্কিন ডলার দুর্বল হওয়ায় অন্যান্য মুদ্রায় বিনিয়োগকারীরা সোনা কিনতে আগ্রহী হচ্ছেন, যা বিশ্ব বাজারে সোনার চাহিদা আরো বাড়িয়ে তুলছে। আজ 13 অক্টোবর সোমবারও সোনার দামে বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এই বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উঠে আসছে আমেরিকা ও চীনের মধ্যে বাড়তে থাকা বাণিজ্য যুদ্ধ। শুধু সোনাই নয়, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ রুপোর ডিসেম্বর ফিউচার 3.44% বেড়ে প্রতি কিলোগ্রামে 1,51,577 টাকায় পৌঁছেছে। এই পরিস্থিতিতে উৎসবের মরশুমে সোনা কেনা নিয়ে গ্রাহকদের মধ্যে চাপা উত্তেজনা এবং দ্বিধা লক্ষ্য করা যাচ্ছে। 18 দিনের শিশু চুরি হয়ে গিয়েছে। মঙ্গলবার দুপুর থেকে এই নিয়ে শোরগোল বর্ধমান মেডিকেল কলেজে। অজ্ঞাত পরিচয় এক মহিলার খোঁজে পুলিশ। হাসপাতালে গিয়েছেন জেলা পুলিশের শীর্ষ কর্তারা। শিশুপুত্রের চিকিৎসার জন্য মঙ্গলবার বর্ধমান মেডিকেল কলেজের বহির্বিভাগে গিয়েছিলেন সেলেফা বিবি নামে এক মহিলা। তার মা হামিদা বিবিও ছিলেন সঙ্গে। শিশুটির বাবা সুজল শেখ তার ওষুধ কিনতে গিয়েছিলেন। পরে নিজের চিকিৎসার জন্য প্রসূতির বিভাগের সামনে বারান্দায় সেলেফাও তার মা শিশুটিকে নিয়ে বসেছিলেন। চিকিৎসক তখন ছিলেন না বলে অপেক্ষা করছিলেন তারা। তাদের দাবি, সেই সময় হলুদ রঙের চুড়িদার পরিহিত এক মহিলা তাদের কাছে এসে শিশুটিকে আদর করতে চান। কিছুক্ষণের জন্য কলিও নেন। কয়েক সেকেন্ডের মধ্যে অন্যমনস্ক হয়ে পড়েছিলেন সেলেফা। অভিযোগ, তার মধ্যে শিশুটিকে নিয়ে পালিয়ে যান ওই মহিলা। বধূর চিৎকার চেঁচামেচিতে হাসপাতালে উপস্থিত অন্যান্য রোগী এবং পরিজন ব্যস্ত হয়ে পড়েন শিশুটিকে খুঁজতে। সেলেফার মা জামাইকে সঙ্গে সঙ্গে ফোন করে পুরো বিষয়টি জানান। সুজল সঙ্গে সঙ্গে বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে পুলিশ ক্যাম্পে যান এবং অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে খবর, ওই পরিবারের বাড়ি বীরভূমের কিন্ডাহারের বলরামপুরে। তারা শিশু চুরির অভিযোগ করেছে। খোঁজ চলছে। হাসপাতালের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়েছে।
অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা চলছে। শিশু চুরির অভিযোগ ঘিরে রোগী এবং তার আত্মীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। আবার প্রশ্নের মুখে মেডিকেল কলেজের নিরাপত্তা। সরোজ সাহানা নামে এক রোগীর আত্মীয় বলেন, এভাবে ভিড়ের মধ্যে থেকে শিশু চুরি হওয়া সত্যি উদ্বেগজনক। নিরাপত্তা আরো জোরদার করা প্রয়োজন। শিশু চুরির খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলেন জেলা ডিএসপি হেডকোয়ার্টার দেবাশিস চক্রবর্তী এবং বর্ধমান থানার আইসি দিব্যেন্দু দাস। তবে তারা এখনই কোনো মন্তব্য করতে চাননি। দিল্লির ভরা বাজারে ভয়ঙ্কর হত্যাকাণ্ড। 20 বছরের তরুণীকে পরপর কুপিয়ে নৃশংসভাবে খুন প্রেমিকের। অভিযুক্তের সন্দেহ হয়েছিল প্রেমিকা অন্য কারোর সঙ্গে কথা বলছেন, তাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না। আর এই সন্দেহের জেরে প্রকাশ্যে চরম পদক্ষেপ করলেন তিনি। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে দিল্লিতে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে নন্দনগরী এলাকায় ঘটনাটি ঘটেছে। সেদিন সকালে বাড়ি থেকে কয়েক মিটার দূরে বাজারে খাবার কিনতে গিয়েছিলেন 20 বছর বয়সী তরুণী। সেই ভরা বাজারে তরুণীকে কুপিয়ে খুন করেন তার প্রেমিক। পুলিশ আরো জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম আকাশ। নন্দনগরী এলাকার বাসিন্দা তিনি। সেখানে সাফাই কর্মী হিসেবে কাজ করেন। সোমবার সকালে রাগের মাথায় তার প্রেমিকাকে ভরা বাজারে পরপর কুপিয়ে খুন করেন। তরুণের সন্দেহ ছিল প্রেমিকা অন্য কারোর সঙ্গে নিত্যদিন কথা বলেন। তার সন্দেহ হয়েছিল তরুণী নিশ্চয়ই তার সঙ্গে প্রতারণা করছেন। সেই সন্দেহে ভয়াবহ ঘটনাটি ঘটান। নন্দনগরী থানায় খুনের ঘটনাটি ঘিরে মামলা রুজু করা হয়েছে। তরুণীকে ক্ষত বিক্ষত রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অভিযুক্ত তরুণের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ফরেনসিক টিম ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে, নমুনা সংগ্রহ করা হয়েছে। তরুণীর দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়েছে বর্ষা। আবহাওয়া দফতরের তরফে এই বার্তায় মিলেছে, কিন্তু বর্ষা গেলেও বৃষ্টি যাচ্ছে না। আবারও বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ। এর ফলে আবার ভাসতে পারে গোটা বাংলা। অর্থাৎ পুরোদমে শীত পড়ার আগে বৃষ্টিতে ভিজবে পশ্চিমবঙ্গ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী 5ই অক্টোবর ভোর 3টের দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি অতি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে। এই নিম্নচাপ আন্দামান সাগরের ওপর দিয়ে জলীয় বাষ্প সংগ্রহ করে ভারতের মূল ভূখণ্ডের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। 2 দিনের মধ্যেই তা তামিলনাড়ু উপকূলের কাছে পৌঁছতে পারে। আবহাওয়াবিদদের অনুমান, পরবর্তী সময় ওই নিম্নচাপ দুদিকে ভাগ হয়ে পুদুচেরি উপকূল হয়ে আরব সাগরের দিকে এবং বঙ্গোপসাগরে ঘুরে অন্ধ্র ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে। যদি নিম্নচাপটি পশ্চিমে অর্থাৎ পুদুচেরি হয়ে আবার সাগরের দিকে সরে যায়, তবে তা বাংলার জন্য শুভ, কারণ তা আশপাশের জলীয় বাষ্প টেনে নেবে। ফলে রাজ্যে বৃষ্টির আশঙ্কা একেবারেই থাকবে না। শুধু তাই নয়, শীতের হালকা ইঙ্গিতও পাওয়া যাবে রাজ্য জুড়ে। আপাতত আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 5 থেকে 7 দিনের রাজ্যে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দিতে পারে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলোতে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। মঙ্গলবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা থাকবে 23 থেকে 24 ডিগ্রির মধ্যে। তাপমাত্রা 15 ডিগ্রির আশেপাশে না নামলে আগামী আসল শীতের আমেজ আসবে না। আর তাপমাত্রার এই পতন খুব তাড়াতাড়ি হবে না বলেও ইঙ্গিত। আগামী সপ্তাহেই কালীপুজো, ভাইফোঁটা। হাওয়া অফিসের পূর্বাভাসে স্পষ্ট, এই সময় রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। অতএব স্বস্তিতে বঙ্গ